বাম ও ডানপন্থী রাজনীতির তফাৎ কোথায়? প্রতি উত্তরে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটি ও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য কি বললেন শুনব। দুটো প্রশ্ন জড়িয়ে আছে এই কথার মধ্যে, মানে একসাথে। একটা হচ্ছে উনি আমাদের মাসিমা, আমাদের পার্টি এই এলাকার আগে হাওড়া জেলারও নেতা ছিলেন, পুরনো নেতা এই এলাকার মুকুলবাবু, মুকুল মিত্র, তার ভাইয়েরা, পরিবার, তার পক্ষ থেকে আমাদের মাসিমা, মুকুল মিত্রের মা, উনি এই জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ, এটা আমাদের পার্টির উদ্যোগেই গড়ে তোলা হয়েছে নিউ টাউনে। কাজও শুরু হয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে গেছে। তার জন্য উনি 30,000 টাকা আজকে সাহায্য করলেন। বিষয়টা যেমন একটা অত্যন্ত আনন্দের বিষয়, তবে আমি আপনাদের বলতে পারি এরকম ঘটনা পশ্চিমবাংলা এখন কিন্তু এই মুহূর্তে জ্যোতি বসু সেন্টারের জন্য বহু মানুষ তারা এগিয়ে আসছেন, সাহায্য করছেন, আমাদের রাজ্য দপ্তরে চলে আসছেন বা বিভিন্ন এলাকায় ঘরে গিয়েও এইরকম আমরা নিচ্ছি। এটা একটা দিক। এর পিছনে দুটো জিনিস আছে। একটা হচ্ছে মানুষ জ্যোতি বোস, তার প্রতি বাংলার আপামর জনগণের যে শ্রদ্ধা, এটাও নিশ্চিতভাবে তার একটা বহিঃপ্রকাশ। তার নামে একটা সমাজ বিজ্ঞানের গবেষণা কেন্দ্র গড়ে উঠবে, তাতে সবাই সাহায্য করতে আসবেন, এটাই আমরা ধরে নিয়েছি এবং তাই হচ্ছে। দ্বিতীয়ত আপনি আরেকটা প্রশ্ন করেছেন এর সাথে, যেমন একটা দিক দিয়ে আংশিকভাবে আপনি ঠিক, মূল্যবোধের অবক্ষয় ঘটছে, সমগ্র সমাজে ঘটছে, এমনকি রাজনীতির ক্ষেত্রে আমরা এটা চোখে আমাদের পড়ছে। ঠিকই, যখন একজন রাজনীতিবিদের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোয়, রাজনীতিবিদের একজন পরিচিত বান্ধবীর ঘর থেকে কয়েকশো 30 কোটি 40 কোটি টাকা বেরোয়, আরও অনেক এই মুহূর্তের যারা পরিচিত রাজনীতিবিদ, আসলে কি জানেন, রাজনীতিবিদ কতখানি এরা জানি না, কিন্তু প্রচার মাধ্যম এদের রাজনীতিবিদ করেছে। যেমন বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি আদৌ কতখানি রাজনীতিবিদ আমি নিজে জানি না, কিন্তু প্রচার মাধ্যম তাকে করেছে। এরাও সব বিশাল বিশাল পরিমাণ দুর্নীতির সঙ্গে জড়িয়ে, এরাই রাজনৈতিক নেতা। এটা একটা দিক, কিন্তু এটাই সমগ্র দিক না। আবার পাশাপাশি আমি যেমন দাবি নিয়ে বলতে পারি, এই পশ্চিমবাংলায় 2011 পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে আপনি যান কলকাতায় বালিগঞ্জ ফাঁড়ির কাছে একটা সরকারি আবাসন, 2খানা ঘর, এক একটা ঘর এর থেকেও ছোট। সেই 2খানা ঘরের ফ্ল্যাটে উনি থাকেন, অত্যন্ত অসুস্থ, ওই ফ্ল্যাটেই উনি রয়েছেন। এরকম শুধু আমি বুদ্ধদেব ভট্টাচার্য, কারণ আমি আরেকজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ বিমান বোস, উনি কিন্তু সন্তান হিসেবে অত্যন্ত এক উচ্চবিত্ত পরিবারের সন্তান। কলকাতার বালিগঞ্জ ফাঁড়ির মতো একটা বর্ধিষ্ণু এলাকা কলকাতার বুকে, সেইখানে ছিল ওনাদের পৈতৃক বাড়ি। উনি সেখান থেকে ছেড়ে বেরিয়ে এসছেন, পার্টি দপ্তরটা ওনার বাড়ি। উনি আজকে বয়স ওনার 84 বছর, উনি থাকেন পার্টি দপ্তরে। এরকম কিন্তু আমি বলছি বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বোস, এই দুজন না, আমাদের বামপন্থী আন্দোলন তথা কমিউনিস্ট আন্দোলনে এরকম বহু ব্যক্তিত্ব পাবেন, বহু, যারা মূল্যবোধের পক্ষে, সততার পক্ষে, শুধুমাত্র মানুষের জন্য আর সমাজের জন্য আর দেশের জন্য তাদের রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করছেন। এটাই হচ্ছে মূল্যবোধের রাজনীতি। এবং এটাও আছে কিন্তু মানুষের কাছে খালি একটা দিক, খালি আপনি অন্ধকারের দিকটা বলছেন। ধরুন এই দুইল্লা এলাকায় মানুষের কাছে এই তৃণমূল, আমি সরাসরি নাম ধরেই বলছি, তৃণমূল কংগ্রেস বা বিজেপির বহু পরিচিত ব্যক্তিত্ব, কোথা থেকে তারা কোথায় এসে দাঁড়িয়েছেন মানুষ দেখছেন, কিন্তু কিভাবে দাঁড়িয়েছেন, কিভাবে তাদের এই বৈভব মানুষ জানেন না। কিন্তু ধরুন এই যে মুকুল মিত্র, আমি নাম ধরেই বলছি, এই যে আমাদের নন্দলাল মুখার্জি, এই এলাকার আমাদের যারা পরিচিত পার্টি নেতৃত্ব, মুকুলবাবু নিজের গুণে, উনি ব্যাংকের একজন ভালো স্তরের কর্মচারী ছিলেন, ব্যাংক কর্মচারী, কিন্তু উনি পারতেন অনেক বৈভব নিয়ে জীবন কাটাতে, অনেক অসুবিধার মধ্যে পার্টিটাকে
উনি রক্ষা করা, পার্টিকে এগিয়ে নিয়ে চলা এই কাজ করেছেন। কিন্তু মুকুল মিত্র, নন্দলাল মুখার্জি শুধু না, এরকম গোটা পশ্চিমবাংলায় অজস্র পাবেন। তার মানে আমি বলতে চাইছি, আজকে তো আমরা দেখছি চারিপাশে, এই ধরুন আগামী 20 তারিখ দেখবেন ছাত্র যুবদের সমাবেশ হবে কলকাতায়, এক নতুন ইতিহাস হবে। গত 2রা সেপ্টেম্বর ছাত্ররা করেছে, শুধু ছাত্ররা, একটা ঐতিহাসিক। তাহলে অল্প বয়সের ছেলেমেয়েরা তো এগিয়ে আসছে, কিসের কারণে আসছে? একদিকে যেমন মতাদর্শ, আদর্শ, এই কারণ, আবার তারা সামনে এমন ব্যক্তিত্বদের দেখছে যারা সততার প্রতিমূর্তি, যারা মূল্যবোধের প্রতিমূর্তি, যার জন্যই তো প্রচুর ভালো ভালো ছেলেমেয়ে। এটা শুধু আমাদের রাজ্যের কথা আমি বলছি না, সারা দেশের এরকম ঘটনা আছে। আজকে সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলো, সেই বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান, বামপন্থী ছাত্র আন্দোলন, তরুণ স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, এই রাজস্থান, জেএনইউ ছেড়ে দিই, জেএনইউ তো ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়, রাজস্থান, বহু সারা দেশে, ওদিকে সিমলা ইউনিভার্সিটি। এরা কার দিকে, কি দেখে আকৃষ্ট হচ্ছে? ওই যে বামপন্থীরাই। যেমন একদিকে রাজনীতির নামে আপনার অবক্ষয় মূল্যবোধের, এটা যেমন আজকের বাস্তবতা একাংশের, আবার আমি বলছি একাংশের, আবার আরেক দিকে মূল্যবোধের সপক্ষে, নীতিবোধের সপক্ষে, সততার সপক্ষে এই যে রাজনীতির ধারা, এটাই তো আজকে তরুণ প্রজন্মকে সবচেয়ে বেশি আকৃষ্ট করছে। এরা এগিয়ে এসেছিলেন একদিকে স্বাধীনতার টানে, আরেকদিকে স্বাধীনতা আন্দোলনের তৎকালীন যে ব্যক্তিত্ব ছিল তাদের আকর্ষণ। আজকেও কিন্তু বামপন্থী রাজনীতির যারা সামনে দাঁড়িয়ে আছেন, এলাকায় এলাকায়, শুধু রাজ্যে না, এলাকায় এলাকায়, তারা কিন্তু এই অবস্থায়, যখন একদিকে আমরা দেখছি রাজনীতির নামে মূল্যবোধটাকে ভেঙে দিচ্ছে, তখন এরাই কিন্তু মূল্যবোধ, সততা, তার পক্ষে, নীতিবোধের পক্ষে দাঁড়িয়ে আছে। এটাই সবচেয়ে আশার দিক। আপনার প্রশ্নটা ভালো, কিন্তু প্রশ্নের মধ্যে নেতিবাচকটা বড় বেশি ছিল। আরেকটা আশার দিক, ইতিবাচক দিক, আরে সেটা আছে বলেই সমাজটা এগোচ্ছে, পারলে সমাজ এগোবে না। ঠিকই আজকে প্রচুর প্রতিকূলতা আছে, কিন্তু প্রতিকূলতার বিরুদ্ধে মানুষ লড়াই করে অনুকূল যা আছে তাকে নিয়ে। আজকের রাজ্য, আমাদের পশ্চিমবাংলায় তথা ভারতে, এই অনুকূল যে অবলম্বন, যা আমাদের সকলকে আত্মবিশ্বাসী করে, সেটাও যথেষ্ট পরিমাণে আছে বলেই আমাদের আশা আছে বলেই আজকের তরুণ প্রজন্ম নতুনভাবে ভারতকে গড়ে তোলার লড়াইটা আরো বেশি বেশি করে সামনে চলেছে। এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আজকে এখন তো এটাই রাজনীতি, যখন ধরা পড়ে গেছে দেখছেন না। আমি আপনাকে একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। যখন আজকে পশ্চিমবাংলায় আলোচ্য বিষয়বস্তু হচ্ছে তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভা, তার মন্ত্রী, তার নেতৃত্বের ভয়ঙ্কর মানুষের টাকা নিয়ে ভয়াবহ অকল্পনীয় দুর্নীতি, এখন মানে মানুষের লক্ষ্যের মধ্যে এসে গেছে কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং। তখন আজকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য বলছে আগেকার, হঠাৎ করে সেদিন বলেছে আগেকার ফাইল পাইনি। আরে 11 বছর ধরে মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার কোনো মন্ত্রী, আর বামফ্রন্টের কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, তৎকালীন যারা মুখ্যমন্ত্রী জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্য, তাদের কথা বাদই দিন, কোনো মন্ত্রীর বিরুদ্ধে 11 বছর ধরে হাজার কুৎসা ছড়াবার চেষ্টা করেও কোনো জায়গা ওরা তুলে ধরতে পারেনি। কারণ আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, বামফ্রন্টের কোনো নেতৃত্ব, কোনো মন্ত্রী, তার ভিতরে বিন্দুমাত্র দুর্নীতি ছিল না। কারণ দুর্নীতি থাকলে কারুর বলার দরকার ছিল না। আমাদের দল থেকে আমরা বলতে পারি, আমরা এ ব্যাপারে আমরা মার্সিলেস, আমরা অত্যন্ত এই ব্যাপারে হৃদয়হীন। যদি কোনো জায়গায় কোনো মূল্যবোধ, নীতিবোধের অবক্ষয় ঘটেনি, কিন্তু আজকে মানুষের ওরা ধরা পড়ে গেছে। আজকে দৃষ্টি ঘোরাবার জন্য কি বলছে, অতীত টানতে চাইছে, অর্থাৎ ওই মানুষকে বোঝাতে চাইছে আরে সব ঝালে ঝুলে অম্বলে এক, এটা উদ্দেশ্য। দেখুন ওরা আজকে তাই যেটা বলছে, হঠাৎ করে আরে কি বলে, ওই যে শুভেন্দু অধিকারী সম্পর্কে তো আমরা বলছি, আজকেও বিজেপির নেতা, কিন্তু যখন ও তৃণমূলে ছিল, আজকে যা দুর্নীতিগুলো আমরা বলছি সব দুর্নীতির সঙ্গেও জড়িয়ে আছে। আজকে শুধু ওকে সিবিআই, ইডি ডাকছে না, ও বিজেপির বিরোধী নেতা বলে। আমরা তো বলছি ওকে কেন ডাকছো না, আমরা আজকে না বারে বারে বলেছি, আমরা বলেছি ভাইপোকে ডাকো, পিসিকে ডাকো, আবার এই শুভেন্দুকেও ডাকো, আমরা তো বারে বারে বলেছি। আজকে ইচ্ছে করে হঠাৎ করে সুজন চক্রবর্তীর নাম জড়িয়ে দেওয়া হয়েছে, কারণ বুঝবেন ওরা ধরা পড়ে গেছে। এখন মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য একটা কথা বলে দিলেই হলো, ভাবখানা এমন, আমি তো বলে দিলাম,
তোমরা সামলাও না। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এই যে কয়েকদিন আগে আমাদের দলের সব নেতৃত্ব সম্পর্কে অভিযোগ, নানা রকম অভিযোগ, আমাদের দলের নেতৃত্ব, এই যে সেলিমের সম্পর্কে, মোহাম্মদ সেলিম, তন্ময়, ওরা তো কোর্টে গিয়ে বলেছে আমরা চাই হোক। কোর্টে দাঁড়িয়ে এই প্রথম রাজনৈতিক দুই নেতা বলছে কোর্টে দাঁড়িয়ে আমরা চাই, আমাদের ডাকুক ইডি। এই হচ্ছে হিম্মত। ওরা কুচ্ছা ছড়াতে চাইছে, বলছে আমাদের ডাকুক, উই আর রেডি। কারণ কুচ্ছা ছড়াতে যখন চাইছে আমরা জানি আমরা 100% সঠিক, এটাই। তাই বলছি ওই রকম বলায় আমরা এই ব্যাপারে বিন্দুমাত্র আমরা মানে বিচলিত নেই। কারণ আমরা জানি এই রাজনৈতিক অঙ্গ যারা পিছনের মানে দেওয়ালে পিঠ থেকে গেছে, চরমতম দুর্নীতি, মানুষের অর্থ নিয়ে চরমতম নয়-ছয় যারা করেছে, ধরা পড়ে এখন এইভাবে বাঁচার ভিন্ন ভিন্ন নানা ধরনের পথ খুঁজতে চাইছে। এটা আমাদের চেনা পথ। আমরা আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।